আমি যারা ফিলোসফি বা দর্শন সাবজেক্টটা নিয়ে 12-এ উঠলে তাদের সিলেবাস সম্পর্কে আমি একটু আলোচনা করব। এবং যারা যারা 12-এ উঠেছো অথচ দর্শনের সিলেবাস পাওনি তারা কিন্তু নোট করে নিতে পারো, কারণ 12-এ তোমাদের সময় বেশি নেই এবং তোমাদের আগস্টের এন্ডে সেমিস্টার 3 হবে। তোমরা জানো এই সেমিস্টারটা আমাদের সমস্ত শর্ট প্রশ্নের ওপর হবে। আর ফলে এই সেমিস্টারে কিন্তু পড়াটা খুবই কনসেপচুয়াল এবং খুবই বুঝে এবং পড়তে হবে। তোমরা যদি মনে করো যে অবজেক্টিভ মানে আমাদের পড়ার দরকার নেই, তা কিন্তু নয়। অবজেক্টিভ মানে কিন্তু আমাদের বেশি পড়তে হবে এবং সেই জায়গাগুলোর কনসেপ্ট কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার না করলে কিন্তু অবজেক্টিভের উত্তর দেওয়া খুব সমস্যার সৃষ্টি হবে। তোমাদের প্রথমেই আমি বেশি কথা না বাড়িয়ে সিলেবাসটা সম্পর্কে আমি তোমাদের বলছি। ক্লাস 12-এর প্রথমে আমাদের ইউনিট 1 আর ইউনিট 2 দুটো ভাগ আমরা পড়ব। ইউনিট 1-এ আমরা যেটা পড়ব ইন্ট্রোডাকশন টু মেটাফিজিক্স। এর মধ্যে আমরা পড়ব ওয়েস্টার্ন ফিলোসফি মানে হচ্ছে নাম্বার 1। প্রথমে তোমরা ইউনিট 1 লিখে তোমরা হেডিং দাও ইন্ট্রোডাকশন টু মেটাফিজিক্স, মানে অধিবিদ্যা সম্পর্কে আমরা পড়ব। অধিবিদ্যার মধ্যে 3টে পার্ট আমরা পড়ব। নাম্বার 1 হচ্ছে তোমাদের ওয়েস্টার্ন ফিলোসফি মানে হচ্ছে পাশ্চাত্য দর্শন। তার মধ্যে আমরা পড়ব একটা সাব পয়েন্ট দাও, সে সাবস্টেন্স মানে হচ্ছে দ্রব্য। এর মধ্যে কাদের কাদের মত পড়ব? লক, বার্কলে, হিউম আর ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ। তারপরে আমরা আবার পরের লেখো, মানে ওয়েস্টার্ন ফিলোসফির আন্ডারেই রোমান হরপের নাম্বার 2-এর কথা বলছি। কজালিটি হচ্ছে কার্যকারণ তত্ত্ব। এর মধ্যে আমরা রেগুলারিটি থিওরি, সতত সংযোগ তত্ত্ব আর এন্টেনমেন্ট থিওরি বা প্রসক্তি তত্ত্ব পড়ব। তারপরে তোমরা নাম্বার 3 দাও, সেখানে আমরা পড়ব মাইন্ড বডি রিলেশন। এখানে আমরা পড়ব মাইন্ড বডি রিলেশন মানে মাইন্ড বডি প্রবলেম মানে হচ্ছে তোমাদের দেহ মনের সমস্যা। ইন্টারেক্টিজম এবং প্যারালিজম। ইন্টারেক্টিজম হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ আর প্যারালিজম হচ্ছে সমান্তরালবাদ। আর নাম্বার 2-তে আমরা পড়ব ইন্ডিয়ান মেটাফিজিক্সের মধ্যে আমরা পড়ব রোমান হরপের নাম্বার 1 দাও বেদান্তর মধ্যে দুটো ভাগ, এ আর বি। এ হচ্ছে তোমাদের দ্বৈত আর এবং বি হচ্ছে অদ্বৈত, অর্থাৎ দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদ নিয়ে পড়ব। আর তার মধ্যে রোমান হরপের নাম্বার 2 দাও ব্রহ্ম এবং মায়া সম্পর্কে আমরা পড়ব। এইটা নিয়ে পুরো গেল ইউনিট 1। তাহলে ইউনিট 1-এর সিলেবাসটা আমরা কি দেখলাম? ওয়েস্টার্ন ফিলোসফির মধ্যে আমরা পড়ছি সাবস্ট্যান্স বা দ্রব্য, কজালিটি বা কার্যকারণ তত্ত্ব এবং মাইন্ড বডি প্রবলেম। তার মধ্যে ওই ভাগগুলো রয়েছে। আর ইউনিট 2-এর মধ্যে আমরা পড়ব এথিক্স অ্যান্ড সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি। এখানে এথিক্সের মধ্যে আমরা পড়ব নাম্বার 1 কান্ট, মিল আর বেনথামের নীতিতত্ত্ব। আর নাম্বার 2 আমরা পড়ব এনভায়রনমেন্ট এথিক্স মানে পরিবেশবিদ্যা। এর মধ্যে তারপরে আমরা পরিবেশবিদ্যার মধ্যে পড়ব সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি। এর মধ্যে আমরা পড়ব কিছু কনসেপ্ট পড়ব, যেমন বেসিক কনসেপ্ট পড়ব এটার সোসাইটি বা সমাজ, কমিউনিটি বা সম্প্রদায়, অ্যাসোসিয়েশন বা সংঘ, ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান, স্টেট হচ্ছে রাষ্ট্র আর ল হচ্ছে আইন। এইগুলো সম্পর্কে শুধু কনসেপ্ট পড়তে হবে। এই হচ্ছে আমাদের ক্লাস 12-এর সিলেবাস। এইগুলোর মধ্যে MCQ 1 মার্কসের প্রশ্ন, তারপরে তোমাদের ম্যাচিং, তোমাদের ট্রু ফলস, তারপরে তোমাদের বিবৃতি, এই প্রশ্নগুলো কিন্তু এইগুলো থেকে আসবে এবং আমাদের সিলেবাসটার মধ্যে আমরা ঢুকবো এবং এগুলো সম্পর্কে কিন্তু আমরা কনসেপ্ট ক্লিয়ার করব। আজকে আমি ছোট্ট করে নেক্সট দিনের ক্লাসে আমি মানে বিষয়বস্তুর মধ্যে ঢুকবো। আজকে আমি শুধু তোমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করলাম। প্রথমেই হচ্ছে দ্রব্য বা সাবস্টেন্স। এটা একটু ছোট্ট করে জেনে রাখো, দ্রব্য বলতে কী বোঝো। আমি মানে ফিলোসফি সাবজেক্টটা এমনই, সেখানে কিন্তু আমাদের তোমার দ্রব্য বলতে আমরা যা বুঝি, আমাদের দার্শনিকরা যা বোঝেন সেটা কিন্তু এক নয়। আমরা সাধারণ মানুষ দ্রব্য বলতে কী বুঝি? আমাদের আসবাবপত্র, জিনিসপত্র, এগুলোকে আমরা দ্রব্য বলি। কিন্তু দার্শনিকরা কিন্তু তাদের দৃষ্টিভঙ্গিতে দ্রব্য বলতে যা বুঝেছেন তারা কিন্তু দ্রব্য বলতে ঈশ্বরকে বোঝাচ্ছেন। অর্থাৎ আমরা যখন দ্রব্য বা সাবস্টেন্স পড়ব তাদের মতো হয়ে তাদের
তারা যেভাবে ভাবছেন দ্রব্যটাকে, সেই মেন্টালিটিটা আমাদের মাথায় নিয়ে আমাদের দ্রব্যটা পড়তে হবে। আমরা কিন্তু ফিলোসফি তোমরা আগের বারেও পড়েছো, কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আমাদের সাধারণ মানুষের বোধ বুদ্ধি দিয়ে আমরা যেটা ভাবি সেটা নয়। এটা কিন্তু দার্শনিকরা তাদের দৃষ্টিভঙ্গিতে যেটা দেখেছেন সেই অনুযায়ী আমাদের কিন্তু নোটে সেই ভাষা ইউজ করতে হবে। তোমরা জানো, আগেরবার তোমরা প্রমা, ব্যাপ্তি এগুলো পড়ে এসেছো। এবারে আমরা যেটা বলছি, দ্রব্য হচ্ছে একটা আমাদের সাধারণ জিনিসকে আমরা দ্রব্য বলি, কিন্তু এক কথা দ্রব্য বলতে আমরা বলে থাকি গুণের আধার। অর্থাৎ যেসব বস্তুগুলো প্রত্যেকেরই একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, যেমন চিনি হচ্ছে একটা দ্রব্য, তার মধ্যে শ্বেতত্ব, কাঠিন্য, মিষ্টত্ব এগুলো আছে। কাজেই গুণের এই আধারকে আমরা দ্রব্য বলে অভিহিত করি। তাই গুণগুলির একটা আধার বা আশ্রয়স্থল অবশ্যই থাকবে। যেমন প্রত্যেকটা দ্রব্যের একটা আধার থাকবে, সে আধারকে আমরা দেখতে পাই না। যেমন চিনি হচ্ছে একটা দ্রব্য, তার আধার হচ্ছে গুণটাকে গুণের মধ্যে কি তীব্রতা, মিষ্টতা, কাঠিন্য, এইগুলো মিষ্টতা, কাঠিন্য, শ্বেতত্ব এগুলো, হ্যাঁ। কিন্তু এইগুলো কিন্তু এই গুণগুলোর সমষ্টিকে আমরা কিন্তু সমষ্টিই হচ্ছে চিনির দ্রব্যত্ব। ফলে আমরা দ্রব্য বলতে গুণের সমষ্টিকে বুঝি, কিন্তু আমরা দ্রব্যের এই বৈশিষ্ট্যটাকে কিন্তু আমরা দ্রব্যটাকে কিন্তু আমরা দ্রব্যের গুণটাকে কিন্তু আমরা দেখতে পাই না। আমরা শুধু দ্রব্যটাকে দেখি, তার মধ্যে যে গুণগুলো রয়েছে সেটা কিন্তু আমরা জানি না। ফলে দ্রব্য যখন পড়বো আমাদের মাথায় কিন্তু সেই কনসেপ্টটা নিয়েই পড়তে হবে। আর দ্রব্যের বৈশিষ্ট্য হচ্ছে দ্রব্য গুণের আধার বা আশ্রয়স্থল। সমস্ত গুণের আধার করে রাখে দ্রব্য। বস্তুর গুণগুলি দ্রব্যকে আশ্রয় করে থাকে এবং গুণের মাধ্যমেই দ্রব্য নিজেকে প্রকাশ করে। আর কোনো বস্তুর গুণের পরিবর্তন হতে পারে, কিন্তু দ্রব্যের কোনো পরিবর্তন হয় না। বিভিন্ন ঋতুতে বিভিন্ন গাছের রূপের পরিবর্তন হতে পারে, কিন্তু গাছটি কিন্তু অপরিবর্তিত থাকে। আর দ্রব্যের কোনো পরিবর্তন হয় না বলে দ্রব্য হলো বস্তুর ক্রিয়া, শক্তি ও প্রচেষ্টার উৎস। একমাত্র দ্রব্যই অপর একটি দ্রব্যের উপর ক্রিয়া করে কার্য উৎপন্ন করতে পারে। যেমন আগুন জলের উপর ক্রিয়া করে বাষ্প উৎপন্ন করতে পারে। আর দ্রব্য হলো গুণ, ক্রিয়া, অবস্থা ও সম্বন্ধের মাধ্যমে নিজেকে প্রকাশ করে। সুতরাং আমরা আজকে একটুখানি বলে রাখি, দ্রব্য বলতে শুধু সাধারণ কনসেপ্টে আমরা বলছি যে সাধারণ মত অনুযায়ী বা লৌকিক মত অনুযায়ী দ্রব্য বলতে আমরা বুঝবো দ্রব্য হলো বস্তুর এমন এক মূল সত্তা যা শত বাহ্য পরিবর্তনের মধ্যেও অপরিবর্তিত থাকে, যা সব কিছু ক্রিয়া, শক্তি ও প্রচেষ্টার উৎস এবং যা গুণের মাধ্যমে নিজেকে প্রকাশ করে, তাকে আমরা দ্রব্য বলবো। যেমন আত্মা বা মন হলো একটা দ্রব্য, কারণ আত্মা হলো এমন এক অতীন্দ্রিয় অস্তিত্ব, আত্মাকে আমরা দেখতে পাই না, অতীন্দ্রিয় আন্তঃসত্তা যা দেহে শত পরিবর্তনের মধ্যেও অপরিবর্তিত থাকে, দ্রব্য সম্বন্ধে অপরিবর্তিত থাকে এবং যা আমাদের সব কিছু ক্রিয়াশীলতার উৎস এবং যা চিন্তা, অনুভূতি, ইচ্ছা প্রভৃতি গুণের মাধ্যমে নিজেকে প্রকাশ করে, তাকেই আমরা দ্রব্য বলবো। দ্রব্য সম্বন্ধে এটাই হচ্ছে সাধারণ বা লৌকিক মতবাদ। তোমাদের যদি দ্রব্য সম্পর্কে সাধারণ বা লৌকিক মতবাদ বলে, তোমরা এটাই বলবে। কাজে আমি আজকে তোমাদের দ্রব্য সম্পর্কে এইটুকুনি বললাম। পরবর্তী ভিডিওতে আমি দ্রব্যের ডেকার্ট কি বলেছে, দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদী, দৃষ্টিবাদী, দার্শনিক কারা কারা তোমরা আগেই পড়েছ। বুদ্ধিবাদী হচ্ছে ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, আর দৃষ্টিবাদী হচ্ছে লক, বার্কলে, হিউম। তারা দ্রব্য সম্পর্কে কি বলেছেন সেই দিকে আমরা যাব। তাহলে আজ আমাদের ক্লাসটা কি হলো, আজ আমরা ক্লাস 12-এর ফার্স্ট ক্লাসে শুধু আমরা সিলেবাস সম্পর্কে আমরা জানলাম, আর তারপরে আমরা যেটা প্রথম অধ্যায় সাবস্ট্যান্স সম্পর্কে একটু ছোট্ট করে কনসেপ্ট আমি তোমাদের দিয়েছি, আর বেশি কিছু বলিনি। নেক্সট ক্লাসে আমি দ্রব্যের সাবস্ট্যান্সের ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, লক, বার্কলে, হিউম কী বলেছেন সে সম্পর্কে তোমাদের আলোচনা করব। ভিডিওটা যদি তোমরা রেগুলার বসো তোমরা উপকৃতই হবে, কারণ আমি এমসিকিউগুলো তোমাদের আলোচনা করে দেব। আর তোমরা আমার অনলাইন অফলাইন দুটো ক্লাসই হয়, যারা অনলাইন অফলাইনে করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো। আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা নোট করে নিও। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা আমাকে করবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। এবং আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।